হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 11-এর ফটোসিনথেসিস চ্যাপ্টারতে রয়েছি। আগে একটা ভিডিও আপলোড হয়েছে, সেখানে ইন্ট্রোডাক্টরি পার্ট বলে ভিডিওটা ছিল। আজকে এটা 2 নম্বর ভিডিও এবং এখানে ফটোসিনথেসিসের ওভারঅল প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওর লেন্থ অনেকটা বড় হবে আর তার জন্য একটানা মন দিয়ে শুনতে হবে, তারপর বিষয়গুলো ভালো করে বোঝা যাবে। দেখো, প্রথমেই ফটোসিনথেসিস আমরা জানি, যাকে আমরা আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ করার প্রক্রিয়াকে বুঝি। আমরা মাধ্যমিক লেভেলেও পড়েছিলাম ফটোসিনথেসিস সম্পর্কে, একটা জেনারেল কনসেপ্ট আমাদের মধ্যে আছে। সালোক সংশ্লেষ চালাতে গেলে যে সমস্ত উপাদানের প্রয়োজন হয় সেগুলোকে নিয়েও আমরা আগের ভিডিওতে একটু এবং মাধ্যমিক লেভেলে আমরা হয়তো কিছুটা জেনেছি। সেটা হলো সালোক সংশ্লেষের মূল উপাদান হিসাবে আমরা লাগে অ্যাকচুয়ালি জল, লাগে কার্বন ডাইঅক্সাইড, লাগে সূর্যালোক, তার ফোটন কণা এবং লাগে লিফ বা পাতা, তার মেসোফিল টিস্যু। এগুলোকে নিয়ে বলতে গেলেই একটা গোটা ভিডিও হয়। শুধুমাত্র উপাদানগুলো বলতে গেলে একটা গোটা ভিডিও হবে, কিন্তু এত বড় লেন্থ করলে তো তোমরা দেখতে চাইবে না, আর সেই জন্য সংক্ষিপ্ত ব্যাপার স্যাপার রয়েছে। জল কী কী কারণের জন্য প্রয়োজন সেগুলো আমরা জানবো। এখানে বললে যত না বুঝবো, আমার মনে হয় প্রসেসটা চালাতে গিয়ে, প্রসেসটা চলতে চলতে পড়লে আরও ভালো বুঝতে পারবো যে এখানে জল কেন প্রয়োজন। 2 নম্বর, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয়, কারণ কার্বন ডাইঅক্সাইডের কার্বন এখানে ফিক্সেশন হয় এবং গ্লুকোজ তৈরি করে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের এই কার্বনটাই C6H12O6 C, তাহলে কার্বন তো এখানে লাগবেই, কার্বন ডাইঅক্সাইড এখানে লাগবেই। তার কারণ এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সেশনটা হয়। একটা জিনিস বলে রাখি, সালোক সংশ্লেষের ক্ষেত্রে অক্সিজেনের উৎস, পরে যদি মনে না থাকে এখন থেকে বলে দিই, অক্সিজেনের উৎস কি। ম্যাক্সিমাম স্টুডেন্ট লেখে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস হলো CO2, কিন্তু CO2 না, জল। সেটা আমরা এখানে যখন প্রক্রিয়াটা পড়বো তখন আমরা আরেকবার দেখে নেব। ফোটন কণা, দেখো আমরা আগের ভিডিওতে কোয়ান্টাম ইল্ড, কোয়ান্টাজোম এই সমস্ত নিয়ে আলোচনা একটু করেছি। এখানে আমরা আরেকটু বিষয় অ্যাড করছি, সঙ্গে লিফের ব্যাপারটাও আমরা এখানে অ্যাড করছি। দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন আমরা কোনো একটা লিফের অ্যানাটমি পড়ি, তখন সেক্ষেত্রে আমরা এপিডার্মিসের পরে পরে যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা হয় আর কি, তাহলে সেক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমা বলে এরকম ওপরে লম্বা লম্বা টিস্যু পাই আর কি, সেল পাই, সেলের টিস্যু, আর নিচের দিকে এরকম স্পঞ্জি প্যারেনকাইমা যদি দ্বিবীজপত্রী পাতা হয়। এবার দেখো, দুটো তলেই আমরা দেখেছি দ্বিবীজপত্রী পাতা হলো তার ডার্ক এবং লাইট কালারের একটা ব্যাপার থাকে। পাতাগুলো উল্টো সোজা বোঝা যায়, পাতাগুলোর নিচের দিকটা দেখলে মনে হয় লাইট কালার, একটু উপর দিকটা ডিপ কালার থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে বিষয় হলো ক্লোরোফিলের প্রাধান্যতা। লাইট যেহেতু উপর দিকে বেশি পড়ে, তো বলার অপেক্ষা রাখে না, পাতার উপর দিকের পোর্শনে বেশি পরিমাণে ক্লোরোফিলকে পাওয়া যাবে। এবার যেহেতু আমরা সেল বায়োলজি পড়ে ফেলেছি, তাহলে কখনোই আমি এটা করতে পারি না যে বলতে পারি না যে মেসোফিল টিস্যু তার মধ্যে ক্লোরোফিল রয়েছে, এমন তো বলা যায় না, না। কারণ মেসোফিল টিস্যুতে এগুলো প্রত্যেকটা একটা করে সেল, আর সেলের মধ্যে কি ক্লোরোফিল থাকতে পারে ডাইরেক্ট? সেলের মধ্যে তো ক্লোরোফিল থাকবে না। সেলের মধ্যে যা থাকবে তার নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকবে। তাহলে ফটোসিনথেসিস পড়তে গেলে আমাদের সবচেয়ে আগে যাকে বুঝতে হবে সেটা হলো ক্লোরোপ্লাস্ট। তার গঠন খুব ভালো করে বুঝতে হবে। তাহলে কি করলাম আমরা, এখান থেকে একটু জুম করলাম, এটা মুছবো, ওই জায়গাতেই ছবিটা আঁকবো। এখান থেকে জুম করে একটা ক্লোরোপ্লাস্টের ছবি আমরা আঁকবো, খুব রাফলি আঁকবো। তো এটাকে মুছলাম। আমি বলতে চাইলাম এই যে ডট দিয়েছি, ডট স্ট্রাকচারটাকে এবার আমরা একটু বড় করে আঁকছি, দিয়ে তারপরে বোঝাচ্ছি। দেখো, ক্লোরোফিলের গঠন আমরা প্রত্যেকেই পড়েছি। আমরা মোটামুটি জানি যে দুটো লেয়ার থাকে, ইনার লেয়ার, আউটার লেয়ার। ইনার লেয়ারটা ভিতর দিকে ভাঁজ হয়েছে, দিয়ে এরকম করে কয়েনের মতো বা চাকতির মতো অংশ তৈরি করে, আমরা পড়েছি। অ্যাকচুয়ালি এটা ইনার মেমব্রেনের ইনভ্যাজিনেশন। যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ক্রিস্টি থাকে, তার একটা আলাদা রকম স্ট্রাকচার। আর এখানে ইনার মেমব্রেনটা ভাঁজ হয়েছে এমনভাবে যারা পরপর কয়েনের মতো, চাকতির মতো সাজিয়ে গেছে। প্রত্যেকটা কয়েনকে বলা হয় থাইলাকয়েড এবং গোটাটাকে বলা হয় গ্রানা।
এবার এইরকম এক একটা গ্রানাতে থাইলাকয়েডের সংখ্যা 10-15টা করে, একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানার সংখ্যা প্রায় 100 খানেক। এটা মোটামুটি মাথার মধ্যে রাখতে হবে। এবার দেখো, যার কথা বলছিলাম, এই যে থাইলাকয়েডগুলো রয়েছে, এবার আমরা থাইলাকয়েডের একটু জুম করব। তাহলে প্রথমে পাতার ভেতর থেকে আমরা একটা পোর্শনকে জুম করে এখানে ক্লোরোপ্লাস্টকে নিয়ে এলাম। এবার ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড পেলাম, সেই থাইলাকয়েডগুলোকে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করব। কীরকম? সেল যখন পড়িয়েছি সেখানে ক্লোরোপ্লাস্টের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে একটু ভালো হয়, কারণ এখানে অত ডিটেলে তো বলা যাবে না। এখানে মেন তো প্রসেস ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস পড়ার আগে আমরা ধরেই নেব যে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে তার আইডিয়া আছে এবং সেইভাবেই পড়ানো হবে। তো কি হয়, এই যে ইনার মেমব্রেনটার কথা বলছিলাম, সে ভিতর দিকে অ্যাকচুয়ালি ভাঁজ হয়ে আসে, দিয়ে ভাঁজ হয়ে এইভাবে স্ট্রাকচারটা তৈরি করে। এইভাবে আমরা একটা কয়েনের মতো পাই, তারপরেরটা আবার এদিকে কয়েনের মতো পাই, তারপরেরটা এই দিক থেকে বেরিয়ে আসে এইদিকে, দিয়ে এইভাবে ভাঁজ হয়। এরকম করে অ্যাকচুয়ালি আমরা কয়েনের মতো ব্যাপারগুলোকে পাই, কিন্তু অ্যাকচুয়ালি ইনার মেমব্রেনের ইনভ্যাজিনেশন বা ভাঁজ হওয়া এগুলো। যাই হোক, তো আমরা এগুলোকে মুছে যদি সিম্পলভাবেও দেখতে চাই যে এটা একটা কয়েনের মতো অংশ, মানে থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যে রয়েছে অ্যান্টেনা কমপ্লেক্স। দেখো, এক একটা CO2 ফিক্স করতে, এক অণু CO2কে ফিক্স করতে প্রায় 10টা মতো ফোটন কণা লাগে। আর ক্লোরোফিলের সংখ্যা প্রায় 2500। এক অণু কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করতে যে পরিমাণ এনার্জি লাগে তার সংখ্যা 10টা ফোটন কণায় যে এনার্জি আছে সেটা, এবং 10টা ফোটন কণাকে অ্যাবজর্ব করতে যে সংখ্যক ক্লোরোফিল লাগবে তার সংখ্যা 2500। তাহলে পার ফোটন কণাতে 250 করে পাচ্ছি আমরা। কোয়ান্টাজোম বলা হয়, তাকে বলা হয় কোয়ান্টাজোম, যেটা ফটোসিনথেটিক ইউনিট হিসাবে ধরা হয়। তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনের জন্য 10টা ফোটন কণার কথা বলা হলো এবং বলা হলো 2500-এর কথা ক্লোরোফিলের সংখ্যা, তাহলে এক একটা ফোটন কণায় ক্লোরোফিল লাগছে 250 করে। একটা ফোটন কণাকে অ্যাবজর্ব করতে লাগছে 250 করে ক্লোরোফিল। এই 250 করে ক্লোরোফিল নিয়ে এক একটি কোয়ান্টাজোম তৈরি করেছে, এবং সেগুলোকে আমরা মোটামুটি এরকম করে ছোট ছোট প্যাকেট আকারে আঁকতে পারি। অনেক কিছু বলার আছে এখানে, ছোট ছোট প্যাকেট আকারে আঁকতে পারি এক একটা কোয়ান্টাজোম। কিন্তু কোয়ান্টাজোম মানে ক্লোরোফিল একা একা কাজ করতে পারবে না, তার জন্য আরও অন্যান্য পিগমেন্ট লাগবে, যেমন ফাইকোবিলিন, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এই ধরনের যে সমস্ত পিগমেন্টগুলো আছে, আদার্স পিগমেন্ট যেগুলো আছে, যেগুলো ক্রোমোপ্লাস্ট তৈরি করতে গেলে লাগতো, সেই সমস্ত পিগমেন্ট কিন্তু এখানে থাকছে, একসঙ্গে তৈরি করছে অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা কমপ্লেক্স অ্যাকচুয়ালি কী হয়, অ্যান্টেনা কমপ্লেক্স অ্যাবজর্ব করে সূর্যের ফোটন কণাকে। অ্যান্টেনা কমপ্লেক্স অ্যাবজর্ব করে, শুধু কোয়ান্টাজোম পারে না, তার সঙ্গে 250 ক্লোরোফিল তো রইলই, তার সঙ্গে আরও অন্যান্য যে সমস্ত পিগমেন্ট রয়েছে তারা সবাই মিলে তৈরি করে অ্যান্টেনা কমপ্লেক্স। তারা সবাই মিলে অ্যাবজর্ব করে লাইটকে। ওকে, দেখো আরও ভালো করে শুনবে, সেটা হলো এই যে অ্যান্টেনা কমপ্লেক্সের কথা বলা হচ্ছে, যারা ফোটন কণাকে অ্যাবজর্ব করছে। আমরা যদি এক একটা কোয়ান্টাজোমকে একটু বড় করে আনি, জুমগুলো দেখবে যে কাকে কাকে পরপর জুম করে নিয়ে যাচ্ছে। তাহলে এক একটা কোয়ান্টাজোমকে যদি আমরা একটু বড় করে জুম করি, তাহলে বললাম 250 খানা ক্লোরোফিল আছে। সাপোজ 250 খানা ক্লোরোফিল এইভাবে আছে, প্রত্যেকের মধ্যেই কিন্তু লাইট পড়ছে, মানে পাতায় লাইট পড়েছে, পাতায় লাইট পড়া মানে মেসোফিল টিস্যুতে লাইট পড়েছে, তার মানে ক্লোরোপ্লাস্টে লাইট পড়েছে, তার মানে থাইলাকয়েডে লাইট পড়েছে, তার মানে কোয়ান্টাজোমে লাইট পড়েছে। তাহলে কোয়ান্টাজোমে যে ক্লোরোফিল আছে তারা লাইটকে অ্যাবজর্ব করছে। এখানে আমরা লাগাবো লাইট হারভেস্টিং কমপ্লেক্স। কীরকম বিষয় দেখো, এই যে ক্লোরোফিলগুলো ফোটন কণাকে অ্যাবজর্ব করে না, তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা স্টাইল আছে। কীরকম, যে এক অণু CO2কে ফিক্সেশন করতে গেলে আমরা বলেছি 250টা ক্লোরোফিল লাগবে। তাহলে 250টা ক্লোরোফিল সবাই মিলে যে পরিমাণ এনার্জিকে ট্র্যাপ করবে, ধরবে, তারপরে তারা সেখান থেকে অ্যাকচুয়ালি উত্তেজিত হতে পারবে। মানে বলতে চাইছি, যে পরিমাণে এনার্জি লাগবে সেটা এক একটা ক্লোরোফিল কিন্তু যথেষ্ট নয়। সেই জন্য কী হয়, ধরো সেন্টারে, এটা তো আমরা কোয়ান্টাজোমের ছবি এঁকেছি, ধরো সেন্টারে ধরো এই ক্লোরোফিলটা আছে, তাহলে এ যে পরিমাণে এনার্জি ট্র্যাপ করলো সে পরের জনকে দিল, পরের জন সে নিজে প্লাস আগের থেকে যা করলো সে পরের জনকে দিল, আবার এ যা করলো সে পরের জনকে দিল। এইভাবে করতে করতে তারা সেন্ট্রালে ট্যাপ করায়।
তাহলে এরকম করে চারিদিক থেকে যে যত এনার্জি কালেক্ট করছে সব নিয়ে গিয়ে সেন্টারে গ্যাদার করছে। তাহলে এই সেন্টারে সবাই মিলে গ্যাদার করার পর এনার্জিটা একটা লেভেলে পৌঁছায়, আর তখনই এখান থেকে ফটোলাইসিস বা জল ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়, যেখান থেকে ইলেকট্রন রিলিজ করবে। শুনতে হবে, অনেকক্ষণ মন দিয়ে শুনতে হবে। ইলেকট্রন রিলিজ করবে, তার মানে এই ক্লোরোফিলগুলো উত্থিত হওয়ার একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, সেগুলো একা একা পারে না, সবাই মিলে পারে। সেই জন্য ফটোসিনথেটিক ইউনিট হিসাবে আমরা ক্লোরোফিলকে বলি না, আমরা কোয়ান্টাজোমকে বলি। যেহেতু কোয়ান্টাজোমে 250 মতো ক্লোরোফিল আছে একসঙ্গে, তাহলে একসঙ্গে করছে, তারা ইউনিট। ক্লোরোফিল একা ইউনিট না। তো এটা গেল মোটামুটি, এই বিষয়গুলো একটু জানতে হচ্ছে আমাদেরকে। আরও অন্যান্য বিষয় রয়েছে। দেখো, এই যে P680 আমরা লিখেছি PS2, ফটোসিনথেটিক সিস্টেম 2। এখানে লিখেছি PS, ফটোসিনথেটিক সিস্টেম 1। আগে 2 পরে 1, মাথার মধ্যে রাখবে, আগে 2 পরে 1। আমরা যা পড়বো সেটা লাইট রিয়াকশান, আমি সেটাও বলছি, পরে আলোচনা করছি। আগে এগুলো কাঁচামাল দিয়ে বলতে বলতে এগুলো এসেছি, এগুলো আগে শেষ করি, তারপরে পরের কথাগুলো বলছি। তাহলে এখানে যে বিষয়টা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এই যে PS2 বা PS1 এরা হলো লাইট হারভেস্টিং কমপ্লেক্স 2, লাইট হারভেস্টিং কমপ্লেক্স 1। তো কি হয়, এখানে দেখো P680 লেখা আছে, এখানে P700 লেখা আছে, দুটোকেই ওপর দিকে তুলে নিয়ে গিয়ে দুটোকে স্টার মারা আছে। এভাবেই করতে হয়। মানে কি, মানে এটা হলো নর্মাল স্টেজ আর এটা হলো উত্তেজিত অবস্থা। উত্তেজিত অবস্থা ওখানে স্টার মেরে রাখতে হয়, এটা বোঝানোর জন্য যে এটা এর এক্সাইটেড স্টেজে আছে। এটার মানে কি, এটার মানে হলো যে পিগমেন্টের কথা বলা হচ্ছে সে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাইটকে অ্যাবজর্ব করতে পারে সবচেয়ে ভালো, সেই জন্য তার নাম P680 লেখা আছে। খেয়াল করবে, P680 এটা লেখার মানে হলো 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের যে লাইট রয়েছে তাকে সবচেয়ে ভালো অ্যাবজর্ব করতে পারে ফটোসিনথেটিক সিস্টেম 2, যেখানে মেন পিগমেন্ট হিসাবে ক্লোরোফিল এ থাকছে, তার পাশাপাশি ক্লোরোফিল বি এর সংখ্যা বেশি। যেখানে ফটোসিস্টেম 1-এর ক্ষেত্রে P700 মানে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে PS1 নাম দেওয়া হয়েছে, এবং তারাও এখানে এক্সাইটেড স্টেজের কথা বলা হচ্ছে। কোথায় আছে এরা? P680, P700 এরা কোথায় আছে? সবাই থাইলাকয়েডে আছে। এবার বুঝতে হবে একটা জিনিস, সেটা হলো যদি আমরা এখানে থাইলাকয়েডকে, এই থাইলাকয়েডগুলোকে যদি একটু বড় বড় করে আঁকি, যদি একটু ডবল মেমব্রেন করে বোঝানোর চেষ্টা করি আর কি, তাহলে এটা আর একটা থাইলাকয়েড, পরেরটা এটাকে আমরা এইভাবে আঁকতে চেষ্টা করি। তাহলে PS2 প্রথম থেকে না বুঝলে বোঝা যাবে না, PS2 থাকে ভিতর দিকে, PS1 থাকে বাইরের দিকে। এটা মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে আগে। PS1, 2 এগুলো কি? এগুলো ওই লাইট হারভেস্টিং কমপ্লেক্স, মানে যেখানে ক্লোরোফিল আছে, সঙ্গে অন্যান্য পিগমেন্টগুলো আছে, ক্লোরোফিল A, B, C এগুলো তো আছেই, তার সঙ্গে ক্যারোটিন, জ্যান্থোফিল যারা আছে, সবাই মিলে লাইট হারভেস্টিং কমপ্লেক্স তৈরি করেছে। তাহলে তারা PS2টা ভিতর দিকে, PS1টা বাইরের দিকে। কেন? তার কারণ আমরা এখন যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা ফটোসিনথেসিসের লাইট রিয়াকশান, আলোক দশা, আলোর উপস্থিতিতে হয়। আর তারপরে যে স্টেপটা আমরা আলোচনা করব সেটাকে ডার্ক রিয়াকশান বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলা হয়, আলোক নিরপেক্ষ দশা। অন্ধকার দশা নয় অ্যাকচুয়ালি, মানে অন্ধকারে হবে এমন না, আলো লাগে না, হলেও হবে না হলেও হবে, সেই জন্য তাকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলা হয়। সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। আমরা প্রথমে লাইট রিয়াকশান নিয়ে আলোচনা করব, এবং মোটামুটি আলোচনায় ঢুকে গেছি, আমরা উপাদান থেকেই আমরা ঢুকে গেছি আলোচনায়। তো দেখো, এই যে লাইট রিয়াকশান হবে গ্রানাতে, মানে ক্লোরোপ্লাস্টে গ্রানা রিজিয়নে হয়। আর এই গ্রানাগুলো বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে তাকে বলা হয় স্ট্রোমা রিজিয়নে হয় অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। মাধ্যমিক লেভেলে এগুলো পড়েছি। তাহলে এই গ্রানা যেগুলো রয়েছে, এই গ্রানাগুলোতে লাইট রিয়াকশান হয়, কারণ লাইট ট্র্যাপ করার মেকানিজমটা এদের মধ্যে আছে। আর অন্ধকার দশায় লাইট লাগে না, আর যে সমস্ত এনজাইম লাগে
তারা সব স্ট্রোমাতে আছে, সেজন্য স্ট্রোমাতেই হয়। প্রথমে আমরা লাইট রিয়াকশানকে খুব ভালো করে বুঝবো, তারপরে লাইট রিয়াকশানে যে সমস্ত প্রোডাক্ট আমরা পাবো সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক রিয়াকশান কীভাবে হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব। কারণ দেখো, লাইট রিয়াকশান ডার্ক রিয়াকশান দুটো মিলে ফটোসিনথেসিস, তাহলে একটা চলে তারপরে আর একটাকে চলতে হয়। কারণ লাইট রিয়াকশানে যা যা জিনিস তৈরি হয় সেই উৎপন্ন জিনিসগুলোকে নিয়ে ডার্ক রিয়াকশানে যায়, ডার্ক রিয়াকশান কমপ্লিট করার পর গ্লুকোজ তৈরি হয়। আমাদের আলটিমেট ফটোসিনথেসিসের উদ্দেশ্য হলো গ্লুকোজ তৈরি করা, আর তার জন্য ক্লোরোপ্লাস্টে গ্রানাও লাগবে, স্ট্রোমাও লাগবে। গ্রানাতে লাইট রিয়াকশান, স্ট্রোমাতে ডার্ক রিয়াকশান। দেখো এবার কি বিষয়, সেটা হলো এই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে মেন বিষয় কিছু বুঝতে হবে, সেগুলো কি, সেটা হলো আমরা তো এখানে যে PS2 এবং 1 এঁকেছি, এরা তো অ্যাকচুয়ালি লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তাহলে লাইট যখন এখানে পড়ছে, লাইট তখন কিন্তু এখানেও পড়ছে, কারণ দুটোতেই পাতার মধ্যে রয়েছে, দুটোই কিন্তু থাইলাকয়েডের মধ্যে রয়েছে, একটা ভিতর দিকে একটা বাইরের দিকে, এটুকু পার্থক্য, বাকি একই রয়েছে। বাকি এই যে এত কিছু নাম লেখা রয়েছে, এরা কিন্তু সব মেমব্রেনের মধ্যে রয়েছে, কারণ মেমব্রেনে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে আমরা জানি। এগুলো তো সবই প্রোটিন, কাউকে এনজাইম হিসেবে, কাউকে ডাইরেক্ট প্রোটিন হিসাবে রয়েছে। বুঝতে হবে ভালো করে। আমরা আগের ভিডিওতে যখন শ্বসন পড়াচ্ছিলাম তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়েছিলাম এবং সেখানে বিভিন্ন মেমব্রেনাস প্রোটিনের কথা বলেছিলাম। এরাও মেমব্রেনাস প্রোটিন, এরা এরকম করে সাজিয়েছে তাই এদেরকে জেড স্কিন বলা হয় তাই, কিন্তু এরা অ্যাকচুয়ালি আছে কিভাবে? এরা আছে এইভাবে যে ক্লোরোপ্লাস্টের ভেতরে যে থাইলাকয়েড আঁকছিলাম না, এইভাবে ধরো থাইলাকয়েডের কথা বলছিলাম। থাইলাকয়েড ধরো এখানে রয়েছে PS2টা, তারপর ধরো এখানে থিওফাইটিনটা তারপরে রয়েছে, তারপরে প্লাস্টোকুইনন তারপরে রয়েছে, তারপর সাইটোক্রোম B6F কমপ্লেক্স এখানে রয়েছে, তারপরে প্লাস্টোসায়ানিন এভাবে রয়েছে, সব পরপর আছে। মেমব্রেন তো আমি তো প্রথমেই বলছিলাম না যে ইনার মেমব্রেন ভেতর দিকে ভাঁজ হয়ে তৈরি করেছে, তো সেই তো মেমব্রেনই থাকছে। তাহলে মেমব্রেনে এই সমস্ত প্রোটিনগুলো আছে যারা ইলেকট্রনকে ক্যারি করে যাবে, কারণ সব জায়গায় দেখো ইলেকট্রনের কথা লেখা আছে, পরপর চলছে ইলেকট্রনের কথা লেখা আছে। তার মানে সেই ইলেকট্রন কেরিয়ার বা ট্রান্সপোর্ট সিস্টেম যেমন বলেছিলাম না, সেরকম টাইপের একটা জিনিস যেখানে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হবে। এবার দেখো দুটো কথা প্রথমেই বলে দিই, সেটা হলো আমরা তো লাইট রিয়াকশান আর ডার্ক রিয়াকশান দুটো ফেজে পড়বো বলেছি, আর এটা এখন অলরেডি লাইট রিয়াকশান শুরু হয়ে গেছে। এবার লাইট রিয়াকশানের ক্ষেত্রে দুটো ফেজ আমরা পড়বো, একটাকে বলা হয় সাইক্লিক আর একটাকে বলা হয় নন সাইক্লিক। খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কারণ এগুলো না বুঝলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। এগুলো কিন্তু না বুঝলে কিন্তু পরের জায়গাগুলো একদমই বোঝা যাবে না। তাহলে এখানে চক্রাকার আর অচক্রাকার যেমন বলবো আর কি, সাইক্লিক নন সাইক্লিক দুটো স্টেপ রয়েছে। এই দুটো স্টেপগুলো কি অ্যাকচুয়ালি আগে জানতে হবে। যখন লাইট পড়ছে তখন এখানে লাইট পড়েছে, এখানেও লাইট পড়েছে। এবার দেখো লাইট অ্যাবজর্ব করতে করতে যখন সেই ক্লোরোফিলের ট্রাপ সেন্টারে যখন পিক পয়েন্টে ফোটন কণা অ্যাবজর্ব করে ফেলেছে, তখন এখান থেকে দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দেয়। দুটো ইলেকট্রন ত্যাগ করা অবস্থা হলো এর এক্সাইটেড অবস্থা। এ অন্য কিছু নয় যেখান থেকে লাফিয়ে কোথাও গেল, এ কিছু না। এখান থেকে যেটা টানা আছে না, সরি অ্যারোটা দেওয়া হয়নি, এখান থেকে যেটা টানা আছে না, এটা ভাবার কোনো দরকার নাই যে এখান থেকে লাফিয়ে অন্য একটা কোথাও গেল, কোথাও যায়নি, ও ওখানেই আছে, যে যেখানে ছিল সেখানেই আছে। মানে PS2 তার নিজের জায়গাতেই আছে, শুধু দেখানো হচ্ছে যেটাই এক্সাইটেড অবস্থা। এবার এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে গেল, সেই ইলেকট্রনটা এখানে প্রথমে ফিওফাইটিন, তারপরে প্লাস্টোকুইনন, তারপরে সাইটোক্রোম B6F কমপ্লেক্স, তারপরে সেখানে প্লাস্টোসায়ানিন, তারপরে ফটো সিস্টেম 1-এ এসে পৌঁছে যাচ্ছে। যে দুটো ইলেকট্রন PS2 থেকে বেরিয়ে গিয়েছিল সেই দুটো ইলেকট্রন এখানে PS1-এ এসে হাজির হচ্ছে। এর আগে কি বুঝতে হবে? এর আগে বুঝতে হবে যে দুটো ইলেকট্রন এখানে লস করলো, সে যদি আবার পুনরায় নিজের অবস্থায় ফিরে না আসে, তাহলে প্রসেসটা কন্টিনিউ হবে না, প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর সেই জন্যই এই দুটো ইলেকট্রনকে ফিরিয়ে দেওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার নাম ফটোলাইসিস।
কি হয়, এখানে এই যে দুটো ইলেকট্রনের অভাব হলো, এই অভাবকে পূরণ করতে গিয়ে এখানেই প্রথমেই জল ভেঙে যাবে। আমরা বলেছিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য কাঁচামাল হলো জল, তাহলে এখানে জল ভাঙবে, H2O ভেঙে H+ আর OH- কনভার্ট হবে। OH- পরে O2 ফর্ম করবে, এখান থেকে ইলেকট্রনটা একে দিয়ে দেবে, ইলেকট্রনের ঘাটতি পূরণ করে দেবে। ফেজটাকে এখানে দেখানো আছে, 4টে জল যদি এখানে ভাঙে তাহলে 4H+ + 4OH-, সেখানে 4OH- থেকে আলটিমেট এখানে ইলেকট্রন ত্যাগ করে আলটিমেট এখান পর্যন্ত এসে আবারও অল্প পরিমাণ জল এবং অক্সিজেন বেরোচ্ছে। আমরা পড়েছি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, আর এখানেই দেখে নিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। এখন ক্রাইসিসের সময় গাছ লাগানোর কথা ভাবা হচ্ছে, আগে লাগালে ভালো হতো, এখন আর লাগিয়ে কাজ হবে না, হবে একটু দেরি হবে। তো অক্সিজেন আমরা জানি ফটোসিনথেসিস প্রক্রিয়া অক্সিজেন তৈরি হয়, আর এটাই সেই প্রসেস যেখানে অক্সিজেন তৈরি হলো। তার মানে এখানে যে ইলেকট্রনের ঘাটতিটা হয়েছিল সেই ঘাটতিটা মিটিয়ে দিল জল। আমরা বলেছিলাম আগেই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস কী? জল। কারণ জল ভাঙার ফলে এখানে এই ঘটনাটি ঘটলো। এই যে জল ভেঙে H+ OH- হলো, এটাকে বলা হয় ফটোলাইসিস। আলোর উপস্থিতিতে এই ঘটনাটি ঘটলো। এবার দেখো, এখান পর্যন্ত আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তার মানে মেমব্রেনের যে সমস্ত প্রোটিন রয়েছে সেই সমস্ত প্রোটিন বা কমপ্লেক্স রয়েছে সেই সমস্ত কমপ্লেক্সকে ভায়া করে 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 ইলেকট্রনগুলো এতদূর পর্যন্ত ক্যারি করেছিল। এরপর যখন PS1 পেল দুটো ইলেকট্রন, সে তো নিজেও উত্তেজিত হচ্ছে, কারণ তাকেও তো এনার্জি, তাকেও তো লাইট এসে পড়ছে। সে উত্তেজিত হয়ে সেই দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দেবে, দিয়ে P700 যে এক্সাইটেড অবস্থায় আসবে। এবার ইলেকট্রনটা যাবার দুটো রাস্তা, হয় সে সোজা বেরিয়ে চলে যাবে। কোথায় বেরিয়ে যাবে? অ্যাকচুয়ালি কোথাও যাবে না, সে মেমব্রেন প্রোটিনের মধ্যেই থাকবে, কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করবে যার নাম NDPH2। মানে ইলেকট্রনটা যাবার রাস্তা হতে পারে প্লাস্টোকুইনন, তারপর সেখান থেকে ফেরিডক্সিন, সেখান থেকে অ্যাকচুয়ালি NADP আছে। কোথা থেকে এলো সেটা আমরা ডার্ক রিয়াকশন পড়ার সময় দেখব, কোথা থেকে এলো। NADP আছে, সেখান থেকে হাইড্রোজেন কোথা থেকে পেলো? এই দেখো, যখন ফটোলাইসিস হলো এর নাই ব্যবস্থা দেখলাম যে ইলেকট্রন ছাড়লো, অক্সিজেন বেরোলো, এর গল্প শেষ হয়ে গেল। কিন্তু এর গল্পটা তো শেষ হয় না, এ তো ওখানে ছিল বসে। তাহলে যে হাইড্রোজেনগুলো এখানে তৈরি হচ্ছে সেইগুলোর অ্যাকচুয়ালি এখানে কাজে লাগবে। তাহলে সেখানে NADPর সঙ্গে হাইড্রোজেনগুলো বাইন্ড করে তৈরি করলো NADPH2, যেটা ফটোসিনথেসিস প্রক্রিয়ার প্রোডাক্ট। ফটোসিনথেসিস প্রক্রিয়ার প্রোডাক্ট নয়, অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস প্রক্রিয়ার লাইট রিয়াকশনের প্রোডাক্ট, যেটা এরপরে ডার্ক রিয়াকশনের কাজে লাগবে। মাথার মধ্যে রাখতে হবে, কারণ তখন বোর্ড মুছে যাবে, তখন আবার নতুন একটা ছবি আসবে। তাহলে লাইট রিয়াকশনে একটা জিনিসকে আমরা পেয়ে গেলাম যার নাম NADPH2। কীভাবে এলো মোটামুটি আমরা দেখলাম। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা ডার্ক রিয়াকশনে একটা সাইক্লিক পদ্ধতি আর কি। মানে ডার্ক রিয়াকশনে ওটাকে ছেড়েছে, এ আবার এখানে কাজে লাগিয়েছে, এ আবার হাইড্রোজেনকে ক্যারি করে ওখানে দেবে, ও আবার NADPHকে ছেড়ে দেবে, এরকম করে ব্যাপারটা। এবার দেখো, এখানে বলেছি দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে পরীক্ষায় আসার মতো, মানে পরীক্ষা এভাবেই আসে যে সাইক্লিক এবং নন সাইক্লিক প্রসেস নিয়ে আলোচনা করো। কীভাবে? যখন ইলেকট্রনটা এখান থেকে ছাড়ছে, যদি এমন হয় যে এখানে এলো, এখান থেকে এখানে এসে আবার বেরিয়ে চলে গেল, যেমন প্রথমটা বোঝালাম, তখন তাকে নন সাইক্লিক বলা হবে। বা বলতে পারো PS1 থেকে যখন প্রোডাক্টটা মানে ইলেকট্রনটা রিলিজ করে আর ফিরে এলো না, বেরিয়ে চলে গেল, তখন তাকে বলা হবে নন সাইক্লিক, মানে চক্রাকার নয় এটা। কিন্তু এমনও হতে পারে যে এখানে PS1 থেকে যে ইলেকট্রনটা রিলিজ করলো সেই ইলেকট্রনটা ফেরিডক্সিনের কাছে গিয়ে আবার সে ওইদিকে না গিয়ে আবারও ফিরে চলে এলো প্লাস্টোকুইনন, PQ বলে লেখা হয়, প্লাস্টোকুইননে ফিরে এলো। তাহলে এটাকে যদি একটু ফেরিডক্সিন থেকে যদি কান ধরে এখানে নিয়ে আসা হয়, তাহলে মোটামুটি একটা সাইকেল পেয়ে যাবো, একটা চক্রাকার একটা ব্যাপার পেয়ে যাবো। সেই জন্য একে সাইক্লিক রিয়াকশন বলা হয়। কারণ অ্যাকচুয়ালি এখান থেকে গিয়ে এটা একটু ঘুরপ্যাচ লাগছে, তাই কিন্তু ফেরিডক্সিনটাকে যদি আমি এই দিকে তুলে আনতে পারতাম, মানে একে এখানে আর একে এখানে রাখতে পারতাম, তাহলে তো সেই গোল মতো করেই হয়ে যেত, তাহলে সাইক্লিক হতো। এটাকে সাইক্লিক বলা হয়। এখনও শেষ হয়নি, আরও কিছুটা জিনিস বুঝতে হবে। তো এখানে ব্যাপারটা হলো যে তাই নন সাইক্লিকের ক্ষেত্রে কী হচ্ছে, ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা ওইদিকে না গিয়ে
ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা চলে এলো প্লাস্টোকুইননে, সেখান থেকে সাইটোক্রোম B6F কমপ্লেক্সে, তারপরে প্লাস্টোসাইনিন, তারপরে আবারও সেই আগের জায়গায় ফিরে এলো PS1-এ। যদি এইভাবে প্রসেসটা চলে তাকে সাইক্লিক বলা হচ্ছে। দুটো জিনিস এখানে খেয়াল রাখার মতো, যদি নন সাইক্লিক প্রসেস চলে তাহলে আমাদের একটি কাঁচামাল তো এখানে পেয়েছি, তাকে তো আমরা হাতে রাখলাম, এটা পেয়ে গেছি আমরা। আরও কাঁচামাল সম্পর্কে, আরও প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে হবে। সেটা হলো যদি সাইক্লিক রিয়াকশন চলে, নন সাইক্লিক চলে, তাহলে সেখানে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট বাইন্ড করছে এবং তৈরি করছে এটিপি। এটিপি তৈরির প্রসেস আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে শ্বসন পড়ানোর সময় দেখিয়েছিলাম যে ফসফোরাইলেশন বলা হয়, আর তার একটি ভাগে আমরা বলেছিলাম ফোটোফসফোরাইলেশন। 3 রকমের ফসফোরাইলেশন দেখেছিলাম। ফোটোফসফোরাইলেশন, এটা সেই ফোটোফসফোরাইলেশন। আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেমন মেকানিজম দেখেছিলাম, আমরা পড়েছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে থাকে F0F1 কমপ্লেক্স, এই সমস্ত ব্যাপার বুঝলাম। ক্লোরোপ্লাস্টেও থাকে। হ্যাঁ, তার নাম অবশ্যই অক্সিডেজ বা ফার্নান্ডেজ মোরান অধেকক এসব না, এর নাম এটিপিএজ বা এটিপি সিনথেটেজ। ওই যেমন করে দেখিয়েছিলাম সে মোটরের মতো ঘোরা, সব একই জিনিস এখানেও আছে। আর সেটা এই জায়গাতে হয় আর কি, সাইটোক্রোম B6F কমপ্লেক্সের এখানে আছে, সেই জন্য এখানে এটিপি তৈরি হচ্ছে। তাহলে যদি এইভাবে চলে রিয়াকশানটা বেরিয়ে চলে যায় তাহলে এক অণু, কিন্তু যদি সাইক্লিক রিয়াকশান হয় তাহলে এক অণু 2 অণু। তাহলে একটা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যদি সাইক্লিক নন সাইক্লিক দুটোই চলে তাহলে 3 অণু এটিপি তৈরি হবে, 1 অণু নন সাইক্লিকে আর 2 অণু সাইক্লিকে। ভালো করে বুঝে নেবে। যদি নন সাইক্লিক চলে তাহলে এখান থেকে বেরিয়ে আর তো ফিরে এলো না, বেরিয়ে চলে গেল, তাহলে এখানটাই একমাত্রই ভরসা 1 অণু এটিপি। যদি এখান থেকে শুরু করি সাইক্লিক, তাহলে দেখো এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে এখান থেকে ঘুরে আবার এখানে আসছে, এখানে আসার সময় ঢোকার সময় যখন ফেরিডক্সিন থেকে প্লাস্টোকুইননে ঢুকছে তখন সেখান থেকে 1 অণু এটিপি তৈরি করলো, তাহলে এখানে 1 অণু, আর এখান থেকে ঘুরে আসার সময় তো এখানে 1 অণু পাচ্ছেই, তাহলে এখানে 1 অণু, টোটাল 2 অণু। তাহলে এখানে যদি বলি সাইক্লিকে 2 অণু আর নন সাইক্লিকে 1 অণু, টোটাল 3 অণু এটিপি তৈরি হবে একবার ফটোসিনথেসিস প্রসেস চললে। তাহলে এখানে আলটিমেট গেন 3 অণু এটিপি আর 1 অণু NADPH2। এরপর আমরা চলে এসেছি পরের পর্যায়ে। ফটোসিনথেসিসের দুটো স্টেপের কথা বলা হচ্ছিল, একটা যেমন লাইট রিয়াকশানের কথা বলা হচ্ছিল আর একটি ডার্ক রিয়াকশানের কথা বলা হচ্ছিল। এখানে অবশ্যই ডার্ক রিয়াকশান, বুঝতেই পারছো, এটাকে আমরা একটু মুছেও দিতে পারি, তার কারণ এর অনেকগুলো ডাক নাম আছে, সেগুলো পাশে লেখা রয়েছে অনেকগুলো। বেশ পরীক্ষায় যদি আসে না অনেক চাপ হয় মাঝে মাঝে, কারণ ডাইরেক্টলি তো বললোই না ডার্ক রিয়াকশানের কথা, অন্যান্য নাম যেগুলো আছে সেগুলো দিয়ে চালাতে পারে। কীরকম ডার্ক রিয়াকশান, যেহেতু লাইট বলা হয়েছে অন্যরা ডার্ক বলা হয়েছে, এটার কোনো সেই লেভেলে কোনো এটার সায়েন্টিফিক কোনো ব্যাপার নেই, জাস্ট ওটাকে লাইট বলা হয়েছিল বলে এটাকে ডার্ক বলা হয়েছিল। অ্যাকচুয়ালি এখান থেকে শুরু, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নিরপেক্ষ দশা। প্রথমটা ছিল আলোক, মানে আলো লাগতো সেখানে, এখানে আলো কি মানে পড়লো কি পড়লো না কিছু এসে গেল না, তার মানে এটা অন্ধকার হয়, এটা যেন একদম ভেবে নিও না। 3 নম্বর, একে C3 সাইকেল বলা হয়, একে কেলভিন সাইকেল বলা হয়, একে বায়োসিন্থেটিক ফেজ বলা হয়। এগুলো বলা হয়, কেন বলা হয় সেগুলো পরে দেখতে হবে, আগে সাইকেলটা বুঝতে হবে। দেখো তার আগে এখানে দেখো আমরা যে ডার্ক রিয়াকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা পড়বো, এখানে 4টে স্টেপে আমরা বোঝার চেষ্টা করব। একটা কার্বক্সিলেশন ফেজ, একটা রিডাকশন ফেজ, একটা সিনথেসিস ফেজ, একটা রিজেনারেশন ফেজ। 4টে ফেজের মধ্যে দিয়ে এই C3 প্রসেসটা চলবে। কিভাবে দেখো, প্রথমেই একটা জায়গা থেকে আমাদের শুরু করতে হবে, যেহেতু একটা সাইকেলের কথা বলা হচ্ছিল। এটা দেখো মানে সাইকেল মোটরসাইকেল মিলিয়ে মনে হচ্ছে খানিকটা, মানে অ্যাকচুয়ালি আমরা আগে যেগুলো দেখছিলাম সাইকেল বললে এরকম দেখি, এ কিন্তু সঙ্গে সঙ্গে একটা লেজুরও জুড়েছে, হ্যাঁ, কিন্তু এটা সাইকেলই। রাইবিউলোজ 1,5 বীজ ফসফেট, এটা প্রথমেই আমাদের একটু ধরে নিতে হচ্ছে যে এখান থেকে আমরা প্রসেসটা শুরু করছি। রাইবিউলোজ 1,5 বীজ ফসফেট আছে কোথায়? যেখানে ঘটনাটি ঘটছে, মানে গাছের পাতার মানে মেসোফিল টিস্যুর যে সমস্ত
ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা রিজিয়ান রয়েছে, গ্রানাতো তলায় রিয়াকশন হয়েছিল, স্ট্রোমা রিজিয়ান যেখানে রয়েছে সেখানে অলরেডি পড়ে রয়েছে রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট। বলার অপেক্ষা রাখে না, রাইবিউলোজ এটি সুগার, যার 1 নম্বর 5 নম্বর কার্বন পজিশনে, মানে 5 কার্বনের একটি সুগার, যার 1 নম্বর এবং 5 নম্বর কার্বন পজিশনে দুটো ফসফেট রয়েছে, সেই জন্য নাম রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট। নামগুলো একটু বড় বড় আছে, কিন্তু নামগুলো এমন নয় যে মনে রাখা যাবে না, কারণ ইটস মিনিংফুল। এবার দেখো এখানে প্রথমেই 1 নম্বর যে স্টেপটা, এখান থেকে কার্বক্সিলেশন ফেজ। আমরা প্রথম থেকেই বলে আসছি যে অঙ্গারাত্মীকরণ পদ্ধতি, কার্বন অ্যাসিমিলেশন প্রসেস, এই তো এখানে CO2 লাগছে, এই প্রথম সেই জায়গা যেখানে CO2 ফিক্স হচ্ছে, আর সেই জন্য প্রসেসটার নাম দেওয়া আছে কার্বক্সিলেশন ফেজ। আমরা জানি যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তাকে আমরা ডিকার্বক্সিলেশন বলি, ডি মানে বাদ যাওয়া, আর যেখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে সেখানকে আমরা বলি কার্বক্সিলেশন ফেজ। তাহলে এই যে 1 নম্বর স্টেপটাকে বলা হচ্ছে কার্বক্সিলেশন ফেজ, তার কারণ এখানে CO2 প্রবেশ করছে, সেই জন্য এই স্টেপের নাম হলো কার্বক্সিলেশন ফেজ। বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। রাইবিউলোজ 1,5 বিচ ফসফেটের সঙ্গে যখন এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, যে যুক্ত করছে সে অত্যন্ত পপুলার একটি এনজাইম যার নাম রুবিস্কো। রুবিস্কোর ফুল ফর্ম আছে, মাঝে মাঝে পরীক্ষায় রুবিস্কোর পুরো অর্থ কী বলতে বলে, সেই জন্য পাশে আমরা সেটাকে সমস্ত বইতেই আছে অ্যাভেলেবেল। রাইবিউলোজ বিচ ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, খুব গুরুত্বপূর্ণ একটি এনজাইম। কেন গুরুত্ব? এর গুরুত্ব কারণ এর কি স্পেশাল কিছু ব্যাপার আছে। সেটা কীরকম? যে এর কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোর সঙ্গেই ভালো ভাব, বেশ ভালো ভাব আছে। যার পাল্লা ভারী হবে সে তার দলে ভিড়ে যাবে, খুব ভালো করে বুঝতে হবে, কারণ পরের ভিডিও আসবে ফটো রেসপিরেশনের উপর, আর তার কাছেও এই রুবিস্কো এনজাইমটি থাকবে। কেন? সিম্পল বুঝবে, গাছ ফটোসিনথেসিস করছে, ফটোসিনথেসিস চলাকালীন লাইট কতটা আছে, অক্সিজেনের লেভেল কতটা আছে, কার্বন ডাইঅক্সাইড কতটা আছে, এইসবের উপর ডিপেন্ড করে গাছ তার মানে লাইট রিয়াকশনের পরবর্তী ফেজগুলোকে চালায়। খুব ভালো করে না বুঝলে বুঝতে পারবে না। তাহলে লাইট রিয়াকশন চললো, কোনো অসুবিধা নেই। এরপর ডার্ক রিয়াকশন চলাকালীন যদি দেখা যায় লাইটের পরিমাণ বেশি আছে, অক্সিজেনের পরিমাণ বেশি আছে, তাহলে গাছ কিন্তু এই প্রসেসটা ছেড়ে দিয়ে লাফিয়ে গিয়ে C2 সাইকেলে চলে যাবে। এই সাইকেলই না, আলাদা সাইকেল, যার জন্য আমাদের আবার একটা পড়তে হবে, আর একটা ভিডিও দেখতে হবে। C2 সাইকেল, ফটো রেসপিরেশন, এটা নয়ই, এটা C3 সাইকেল পড়ছি আমরা, C4 পড়বো, ক্যাম্প পড়বো, অনেকগুলো আছে এখানে সাইকেল। সেই জন্য ফটোসিনথেসিস খুব মানে চাপের হয়ে যায় আস্তে আস্তে, যত ভিডিওগুলো আসবে তত মনে হবে চাপ লেগে যাচ্ছে, কোনটা কী হচ্ছে রে বাবা। তাহলে মেন বিষয়টা বুঝতে হবে, কেন চালাচ্ছে গাছ? এমনি খেলা করতে চালাচ্ছে, এমনি যখন তখন যা ইচ্ছা? বুঝতে হবে যে কোন সমস্যার মধ্যে পড়ে গাছ অন্য একটা জায়গায় চলে গেল। কারণ এখানে বলছি রুবিস্কো, এখানে যখন কার্বন ডাইঅক্সাইডের প্রাধান্য আছে, আমি বললাম রুবিস্কোর দুজনের সঙ্গেই ভাব আছে, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গেও ভাব আছে, অক্সিজেনের সঙ্গেও ভাব আছে। যার পাল্লা বেশি ভারী তার সঙ্গে ভিড়ে যায়, তার হয়ে কাজ করতে আরম্ভ করে দেয়। যদি কার্বন ডাইঅক্সাইডকে পায় তাহলে কার্বক্সিলেজের মতো কাজ করবে, আর যদি অক্সিজেনকে পায় তাহলে অক্সিজেনেজের মতো কাজ করবে। সেই জন্য উৎসেচকটি খুব স্পেশাল। তাহলে এখানে দেখো, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, আমি ধরে নিলাম ডার্ক রিয়াকশনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অ্যাভেলেবেল আছে, তাহলে সেটা কার্বক্সিলেজ হিসেবে কাজ করবে। এখন কিন্তু ও অক্সিজেনেজ হিসেবে কাজ করছে না। আমরা যখন পরের ভিডিওতে C2 সাইকেল দেবো তখন অক্সিজেনেজের মতো কাজ করবে, তখন কার্বক্সিলেজের মতো কাজ করবে না। ছেড়ে দাও, স্টেপটা বুঝে গেলাম। কার্বক্সিলেশন ফেজ, রুবিস্কো কাজ করছে রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে PGA বলা হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বনের একটি যৌগ, সাইকেলের নাম C3 সাইকেল। আমরা বললাম না পরপর বলবো কোনটা কখন নাম হয়েছে। তাহলে এখানে C3 সাইকেলের নাম এই জন্যই হয়েছে যেখানে প্রথম উৎপাদিত যে যৌগ, এটা হলো প্রথম উৎপাদিত যৌগ। এই প্রথম উৎপাদিত যৌগ 3 কার্বনের একটি যৌগ, সেই জন্য এর নাম C3 সাইকেল। আবিষ্কর্তার নাম কেলভিন, তার জন্য নাম কেলভিন সাইকেল। পরে আসছি এটা। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা PGA বলছি, 3 কার্বনের বলাই আছে, সেখানে প্রথম ATP যুক্ত হচ্ছে, ATP বেরিয়ে আসছে। তাই যখনই ATP যুক্ত হচ্ছে
তখনই শুধু 3 ছিল, সঙ্গে 1 যোগ হলো 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। একই জিনিস ছিল, মানে ব্যাপারটা একই হলো, একটা ফসফেট যুক্ত হলো প্রত্যেকটা ক্ষেত্রে। 12 নিয়ে গন্ডগোল করে ফেলো না, এগুলো হিসাব মেলানোর জন্য করা আছে। তুমি যদি প্লেনও মনে রাখো যে 12গুলো বাদ দিয়ে যদি মনে রাখো, তাহলেও এখন কাজ চলে যাবে। এটিপি ঢুকছে, এডিপি বেরিয়ে যাচ্ছে, তাহলে একটি করে ফসফেট যুক্ত হলো, তাহলে সেই ফসফেটটা 1 নম্বর কার্বন ধরে নিচ্ছে। ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বন ধরেছে, 3 নম্বরে আগে থেকেই ছিল, 1 নম্বর নতুন করে ধরলো, সেই জন্য 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর দেখো এখানে 2 নম্বর স্টেপ, কি স্টেপ? রিডাকশন। কারণ এখানে রিডাকশন বা বিজারণ ক্রিয়া চলছে, আর সেই জন্য এখানে রিডাকশন ফেজ বলা হচ্ছে। কি হচ্ছে এখানে? NADPH2। খুব ভালো করে মনে করো, দেখো আমরা লাইট রিয়াকশনের শেষ কাঁচামাল পেয়েছিলাম, বলেছিলাম না লাগবে, এখানে মনে রাখতে হবে। সেই সালোক সংশ্লেষের লাইট রিয়াকশনের শেষ পর্যায়ে যেটা পেয়েছিলাম আর কি, নন সাইক্লিক রিয়াকশনের ক্ষেত্রে, সেই NADPH2 এখানে কাজে লাগলো, আর NADP বেরিয়ে গেল। তাহলে এই NADP আবার লাইট রিয়াকশনে চলে যাবে, আবার হাইড্রোজেনকে ধরে আনবে। আমরা রেসপিরেশন পড়ানোর সময় বলেছিলাম গোটাটাই হাইড্রোজেনের খেলা। দেখো এখান থেকে সেটা শুরু হয়েছে কিন্তু, কারণ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাবার তৈরি করে, আর সেই খাবার ভাঙে শ্বসনে, তো বলার অপেক্ষা রাখে না, এখান থেকেই তো সেই ক্যারি হচ্ছে এটা। তাহলে এখানে যেহেতু রিডাকশন চলছে, সেই জন্য এই ফেজের নাম রিডাকশন ফেজ। এরপর দেখো, তাহলে এখানে 3-ফসফোগ্লিসারলডিহাইড, PGALD বলা হয়। সংক্ষেপে নামগুলো একটু মনে রাখতে হবে, নাহলে অনেক জায়গায় পড়ার সময় না তুমি গুলিয়ে ফেলবে, ওখানে PGALD বলে পালিয়ে যাবে, তখন তুমি পুরো নামটা না জানলে আর বুঝতে পারবে না। তাহলে 3-ফসফোগ্লিসারলডিহাইড, যাকে PGALD বলা হয়, এখানে একটু মলিকিউলগুলো দরকার আছে, সেই জন্য মলিকিউলগুলো লিখছিলাম আর কি। অ্যাকচুয়ালি দেখো 12 মলিকিউল PGALD তৈরি হয়, সেখান থেকে একটু খেয়াল করো 10 মলিকিউল আবার সাইকেলে চলে গেল, মানে যে কেলভিন সাইকেল চলছিল সেই সাইকেল আবার ঘুরতে আরম্ভ করলো। আর 2 মলিকিউল টোটাল 12 হয়েছিল, 2 মলিকিউল এখানে 1 মলিকিউল আর 1 মলিকিউল আলাদা করে লেখা আছে, কারণ 3-ফসফোগ্লিসারলডিহাইড বা PGALD, সেখান থেকে 3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে 1 মলিকিউল। টোটাল 12, 10 চলে গেল এই সাইকেলে, 2 নিচের দিকে, তার মধ্যে একটা মলিকিউল এটা হিসাবেই রইল, সেজন্য লেখা হয়নি। আর একটা মলিকিউল তৈরি করলো 3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এবার কি করলো? এও ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করবে, আর এ ডাইরেক্টলি, মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এ ডাইরেক্টলিও ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করবে, দুজনাই তৈরি করতে পারে। সেই জন্য স্টেপটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে করা আছে, যে 2 মলিকিউলের মধ্যে একটা মলিকিউল ডাইরেক্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করবে, আর একটা মলিকিউল ভায়া 3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হয়ে তৈরি করবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এবার দেখো এখানে যখনই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করছে, তাহলে এখানে 6 ফসফেট রয়েছে, মানে এখানে আরেকটা এটিপি থেকে আরেকটা, মানে সরি, এখানে শুধু ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাওয়ার গল্প রয়েছে, কারণ না হলে এখানে তো ফসফেটটা মিলছে না। তাহলে এখানে একটা ফসফেট বেরিয়ে গেছে, ফ্রুক্টোজ 6 ফসফেট রয়েছে। ফ্রুক্টোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 1 ফসফেট বিষয় একই, ওটা 6 নম্বর কার্বন পজিশনে ফসফেট ছিল, আর সেটা ঘুরিয়ে 1 নম্বরে ধরিয়ে দিয়েছে, তাহলে 1 নম্বর কার্বন পজিশনে ফসফেট চলে এলো। তাহলে এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, তারপরে হয়ে গেল ফ্রুক্টোজ 1 ফসফেট, যাওয়া আসার কোনো গল্প নাই, 6 নম্বরে ছিল, 1 নম্বরে ধরে দিয়েছে। সেই ফ্রুক্টোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট হয়েছে, এটাতেও কোনো পার্থক্য হবে না, কারণ ফ্রুক্টোজ গ্লুকোজ দুজনেই আইসোমার, একই বিষয়। তাহলে ফ্রুক্টোজ 1 ফসফেট ছিল, সেখান থেকে গ্লুকোজ 1 ফসফেট হলো। এবার ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে পালালো, চলে এলো গ্লুকোজ। দেখো এখানে আমরা যা বলতে চাইছি, সিনথেসিস হচ্ছে, সিনথেসিস আসল জিনিস এখানে পেলাম আমরা। ফটোসিনথেসিস প্রক্রিয়া চালিয়ে যে লাভের কথা আমরা চাইছিলাম, গ্লুকোজ তৈরির পদ্ধতি, সেই গ্লুকোজ এখানে সিনথেসিস হলো, সেই জন্য ফেজের নাম সিনথেসিস ফেজ, সংশ্লেষ দশা বাংলায়। তাহলে এখানে এবার গ্লুকোজকে আরেক লাইন টেনে তুমি স্টার্চ করতে পারো, তুমি যা ইচ্ছা করতে পারো, কারণ গ্লুকোজ জুড়ে এরপরে যা যা তৈরি হয় সেগুলো হতে পারে সুক্রোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, স্টার্চ হতে পারে, এসব হতে পারে। এবার ফিরিয়ে আনি, একে তো ফিরিয়ে দিতে হবে, কারণ রিজেনারেশন ফেজ বা পুনরুৎপাদন দশা রয়েছে। যে 10 মলিকিউল এখানে 3-ফসফোগ্লিসারলডিহাইড ছিল, সে রাইবিউলোজ 5 ফসফেট তৈরি করে, আর তারপরে স্টেপে গিয়ে আরেকটা এটিপি, দেখো এটিপি ঢুকছে, মানে
5 ফসফেট ছিল, সেখান থেকে 1,5 মানে আরেকটা ফসফেট প্রতি জায়গায় লাগছে আর কি। রাইবিউলোজ একটা ফসফেট ছিল, এখান থেকে আবার এটিপি গেল, এডিপি বেরোলো, তাহলে একটা করে ফসফেট আবার পেয়েছে। সেই ফসফেটগুলো নিয়ে এখানে রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট। তাহলে এখানে এই যে 4 নম্বরের স্টেপে আমরা রাইবিউলোজ 1,5 বিচ ফসফেটকে পুনরায় ফিরে পেলাম, সেই জন্য প্রসেসের নাম রিজেনারেশন ফেজ বা পুনরুৎপাদন দশা। প্রসেস চলতে থাকবে। লাইট রিয়াকশন যদি হয় তাহলে সাপ্লাই থাকবে, প্রসেস চলবে। যদি লাইট রিয়াকশন না থাকে, লাইট রিয়াকশন না হয়, লাইট না থাকে, অ্যাভেলেবেল ফোটন কণা না আসে, তাহলে NADPH2 পাবো না, ফলে ডার্ক রিয়াকশন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেখানে চলবে না। দেখো বায়ো সিনথেটিক ফেজ আর বলার অপেক্ষা রাখে না, সিনথেসিস চলছে বায়োলজিক্যাল প্রোডাক্টের বা মলিকিউলসের, সেই জন্য বায়ো সিনথেটিক ফেজও বলা হয়। তবে এটা দিয়ে আসার চান্স খুব কম, আসবে যাকে দিয়ে C3 সাইকেল অথবা ক্যালভিন সাইকেল, এই দুটো দিয়ে। ডার্ক রিয়াকশনেও আসে না, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ দিয়েও আসে না, যদি রিটিন টেস্ট হয়। 2021-এর কথা বলা হচ্ছে, করোনা ওয়েদারে। হ্যাঁ, যদি হয় তাহলে। এই মোটামুটি আমাদের ফটোসিনথেসিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তার কারণ আরও অনেক বিষয় আছে, হ্যাঁ, আরও অনেক ডিটেলে পড়ানো যেতে পারে, কিন্তু দেখো এর থেকে বেশি ডিটেলে গেলে কিন্তু যে বোঝার ব্যাপারটা সেটা অনেক জটিল হয়ে যাবে আস্তে আস্তে। তো এটা মোটামুটি আমার মনে হয় সহজভাবে গোটা ফটোসিনথেসিস বোঝার জন্য যথেষ্ট। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো, সেখানে তোমার নোটস বা পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যাপার আছে। হ্যাঁ, এবং নেক্সট ভিডিওতে আমরা আবারও একটি নতুন ভিডিও আনবো, সেখানে ফটো রেসপিরেশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।